হাসলাম কেন জানেন? মানে ভণ্ডামির একটা সীমা থাকা উচিত মানুষের। কিন্তু বাংলাদেশে রাজনীতি বলেন, রাজনৈতিক নেতাদের কথা বলেন, অথবা অরাজনৈতিক নেতাদের কথা বলেন, কারোরই ভণ্ডামির সীমা নেই। সর্বশেষ উদাহরণ হলো, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এই তথাকথিত জুলাই আগস্টের আন্দোলনে যারা জিন্দা শহীদ হয়েছে, মৃত শহীদ হয়েছে, বা যারা কামব্যাক করেছে জান্নাত থেকে বা কব্বর থেকে ফিরে এসেছে, তাদের জন্য নতুন কিছু কোটা চালু হচ্ছে। কি কোটা? কেউ কেউ দাবি করেছে যে যারা নাকি মরেছে আন্দোলনে, পুলিশের গুলি খায় মরুক, আর জামাতের গুলি খাই মরুক, আর নিজেরাই গুলি খায় মরুক, তাদেরকে 30 বছরের প্রথম শ্রেণীর কর্মকর্তার বেতন ও বোনাস সহ যাতে টাকা দিতে হবে। এক আবদার করছে, ঠিক আছে, মামার বাড়ি আবদার ইউনুস সাহেবের কাছে করছে। আরেকটা আবদার করছে যে যারা শহীদ হয়েছে বা আন্দোলন করেছে তাদের জন্য কোটা থাকবে, ভর্তি হওয়ার, সরকারি চাকরি, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি, এগুলো কোটা দিতে হবে। কি হাসি আসে না আপনাদের? একটু না, এরা কিন্তু কোটা বিরোধী আন্দোলন করেছে। যারা এই দাবিগুলো করতেছে না, এখন মুক্তিযুদ্ধের কোটা শুনে তাদের শরীর, পিত্তি, কলিজা, ফেফড়া, গুর্দা, ঠিক আছে, কিডনি, আত্মা জ্বলে গেছে। আর এই সন্ত্রাসী স্বাধীনতা বিরোধীরা 24 সালের মারামারি করে তাদের নাম জুলাই যোদ্ধা। আবার এটা নাকি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে। কি বুঝলেন? মানে মুক্তিযুদ্ধের কোটা হারাম, কিন্তু সন্ত্রাসী জুলাইয়ের কোটা আরাম আর আরাম। ধারণ না, এই হচ্ছে ভণ্ডামি। কিছু কিছু মানুষ আগে বলতেন যে যারা রাজনীতি করে তারা ভণ্ড, অসৎ, দুর্নীতিবাজ, মিথ্যু। এরা কারা? যারা ক্ষমতায় আসছে। কি বুঝলেন আপনারা? ভণ্ডামির একটা সীমা থাকার কথা। এদের ভণ্ডামির সব সীমা ছাড়িয়ে গেছে। এরা আওয়ামী লীগ, বিএনপি, রাজনৈতিক দলগুলোর সাথে বড় মিথ্যাবাদী। এখন তাদের কোটা খুব আরাম লাগে, বেজায় মজা লাগে, সন্দেশের মতো লাগে, আমিত্তির মতো লাগে, তাই না? তো যারা এখন এই যে বলতেছেন যে তাদের চাকরি, যারা 5ই আগস্টে যারা আন্দোলন করছে, আহত হয়েছে, মারা গেছে, তাদের পরিবারে চাকরি দিতে হবে, টাকা দিতে হবে, আবার কে যেন বলছে আগামী মাসটাই তারা ভাতা পাবে। ওইগুলো খুব আরাম। এখন আওয়ামী লীগ যদি ক্ষমতায় এসে বলে কোনোদিন যে যারা এই যে 5ই আগস্টের পরে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ভাতা দেওয়া হবে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সুবিধা দেওয়া হবে, তাদেরকেও যদি জুলাই আগস্টের যোদ্ধা ঘোষণা করা হয়, তখন কেমন হবে? তখন তো আপনারা বলবেন যারা এখন আছেন খত্রে মেয়ে পড়ে গেছে, গণতন্ত্র খত্রে মেয়ে, টাকা, সরকারি টাকা কেন দেবে, সুবিধা কেন দেবে? মনে করেন আগামীতে মুক্তিযুদ্ধের পক্ষের দল ক্ষমতায় আসবে, আমারা যদি সুবিধা দিয়ে বসে, মনে করেন কথার কথা দিবে তো নাই, তারপর ধরলাম, তখন তো বলবেন সরকারের টাকা কেন শেখ ফরিদের পকেটে যাইতেছে, তাই না? মনে করেন 4-5 বছর ক্ষমতায় থাকবে, আমি তো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, ভবিষ্যতে হবো, এখন আমরা যদি মনে করেন এগুলো 3 গুণ আমাকে ফেরত দেয়, কথার কথা, তখন তো আমরা চিৎকার শুরু করবেন, এই যে শেখ ফরিদের সুবিধা দিল, তাই না? এগুলো ভণ্ডামি বাদ দেয় না। চোখ খোলাতে তো নাই। আমরা মনে করছিলাম রাজনীতিবিদদেরই চোখ খোলাতে নাই, এখন দেখি এদেরও চোখ খোলাতে নাই। এ যারা জুলাই আগস্ট আন্দোলন করছে না, এরা নাকি নির্মোহ, নিবেদিত, বিরাট দেশের পক্ষে শক্তি। বোঝা গেল আসলে এদেরও লাজ লজ্জা নেই আসলে। অথবা রাজনীতিতে কেউ খাতায় নাম লিখলে, অথবা ক্ষমতায় গেলে, অথবা যত দুর্বলই হোক, যখন ক্ষমতায় যায় তখন তাদের ভাষা বদলে যায়। এটাই বোধহয় নিয়ম। এই যে বারবার আমরা শুনি যে যায় লঙ্কায় সেই হয় রাক্ষস, তা আমরা শুধু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এদের দুষ্টম, ঠিক আছে? এখন দেখি যে না, ওই যে যারা এই নিরীহ গোবেচারা, এরাও ক্ষমতায় গেলে একই কাজ করে, সুযোগ নিতে কেউ ছাড়ে না, কেউ কারো চাইতে কম, এরা কোনো অংশেই কম না। 10 মাসে 1 লাখ কোটি টাকা নিয়ে গেছে শেয়ার বাজার থেকে, সুইস ব্যাংকে 8,500 কোটি টাকা, যেটা আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ 15 বছরে তারা পারে না। শেখ হাসিনার পিয়ন 400 কোটি টাকা 15 বছরে নিচে,
আর এখন 400 কোটি টাকা এনসিপির শুক্র রাষ্ট্র দিন এক দরবেশ আছে, এনসিপির এক দরবেশ মনে আসমান থেকে কেবল লৌহ মাহফুজ থেকে টুপ করে ফেলাই দিছে বাংলাদেশ এনসিপির নেতা হয়েছে 400 কোটি টাকা। ঠিক আছে, বই ছাপার দুর্নীতি করে আরো 100, 150, 200 কোটি টাকা মারতেছে। এই হচ্ছে হার। তো বাস্তবতা কি বোঝা গেল? বাস্তবতা হইল যে যাবে লঙ্কায় সেই হবে রাক্ষস। এখন তো আমার সন্দেহ হয়, মানে নিজের ব্রেন কনফিডেন্ট হারাই ফেলছে। এই 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 সমস্ত রবীন্দ্রনাথ এই জন্য বলছে দুর্বলের অত্যাচার বড় কঠিন, দুর্বলের অত্যাচার বড়ই কঠিন। এরা কিন্তু এলাকায় এই যে যারা নাহিদ ফাহিদ কি যারা নাম, এগুলো মন থাকে না, ওই যে কলিমুদ্দির পোলা যারা এখন এনসিপির বড় নেতা এবং ক্ষমতায় আছে, এরা কিন্তু এলাকাতে জীবনে কোনোদিন কারোর সামনে একটা ঝগড়া করলে এদের টেঙ্গি টুঙ্গি ভেঙে দিতে পারবি। তো ওই যে রাষ্ট্র ক্ষমতা, আমি বারবার বলতাম রাষ্ট্র ক্ষমতা এরকম, সেটা যাকে দেওয়া হোক সে চালিয়ে দেবে। স্টেট পাওয়ার এরকম একটা জিনিস। কি বাতি যারা আমার কথা ঠিক হয়েছে তো বলতাম না যে স্টেট পাওয়ার হলে এরকম একটা জিনিস যার হাতেই যাবে। নাহিদ যদি দেশ চালাইতে পারে, যে কি মাহফুজ যদি দেশ চালাইতে পারে, তাহলে আমি শেখ করে দিতে পারবো। কারণ ওর চিন্তা, আমার অভিজ্ঞতা, বিদ্যা, বুদ্ধি, গায়ের জোর, অভিজ্ঞতা কোনোটাই তো কম না, বরং বেশি। এমনকি তার রাজনীতির অভিজ্ঞতা হলো শুক্র রাষ্ট্র দিন জুম্মায় বড় 3 জুম্মা 4 জুম্মা, আর আমাদের কয়েক দশক চলে গেছে। স্টেট পাওয়ার এটাকে বলে। স্টেট পাওয়ার যে যাবেন, যে পাবে স্টেট পাওয়ার, তার জন্যই যতক্ষণ সে ক্ষমতায় থাকবে তার সামনে আপনি কিছুই করতে পারবেন না, প্রমাণ হয়েছে তো। আর যারা বড় বড় নেতা সাজছিলেন আসলে কিছুই না। বোঝা গেল যে শেখ হাসিনা, যদি আপনি শেখ হাসিনার ছত্র ছায় না থাকেন, আপনি কোনো আওয়ামী লীগের নেতাই না। অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশে থাকলে আপনি অনেক বড় নেতা। উইদাউট শেখ হাসিনা আপনি জিরো। উইদাউট খালেদা জিয়া, তারেক রহমান, আপনি জিরো। মানে আপনার আসলে যোগ্যতা নেই। তাই খালেদা জিয়া, শেখ হাসিনা যাকে নিয়োগ দেয় বা তাকে এমপিত্ব দেয়, আপনারা খেপে যাওয়ার কোনো কারণ নেই। তিনি যদি তিনি রাস্তা থেকে যদি নাবালক ধরে এনে বলেন এমপি, রাইট? তিনি খালেদা যদি রাস্তা থেকে নাবালক একটা ধরে এনে বলে সে আমার নেতা এমপি, রাইট? শেখ হাসিনাও যদি ধরে এনে বলে আমার নেতা এমপি, রাইট? দেখতেছি তার প্রমাণ কি? এরা দুইজন না তাহলে আপনারা কেউ দাঁড়াইতে পারেন না। আওয়ামী লীগের এমপিরাও যেমন দাঁড়াইতে পারে না। আমরা এখন দেখলাম সব চলে গেল। এখন বলবেন নির্যাতন নিপীড়ন হচ্ছে, যাবে আপনি নেতা হয়েছেন কেন? ট্যাঙ্কের সামনে খারাপেন, ফাঁসিতে ঝুলবেন, সমস্যা কি? আপনার খাইতে তো কম খান নাই, ফাঁসিতে ঝুলতে ডর কিসের? আপনার সামনে তো ইতিহাস হওয়ার সুযোগ, আপনি পালান কেন? আবার বিএনপির যারা ছিলেন কেসি গেটের বাইরে আসতে পারেন না, আমরা দেখেছি। তার মানে ক্ষমতায় না থাকলে আপনার ছিল এই নাবালক নাহিদ, নাবালক, এগুলো নাম মনে থাকে না আমার, সরি ভাই, কি মাহফুজ, এদের সামনে আপনার টিকতেছেন না, তাহলে আপনার কিসের নেতা? আত্মগোপনে যাওয়া, পালানো অন্যায় কিছু না, রাজনীতি এটা হতেই পারে। আপনারা কি করতেছেন? কিছুই তো করতে পারতেছেন না। ইভেন খালেদা জিয়ার পুত্র, যিনি সবচেয়ে ক্ষমতাধর, এখন ইলেকশন করলেই তিনি ক্ষমতায় চলে যাবেন বলে লোকজন মনে করে, তিনি দেশে আসা সাহস করতে যাবেন। এই হচ্ছে স্টেট পাওয়ার, বুঝতে পারছেন? তার মানে এইবার আমার কমরেড জসিমউদ্দিন মন্ডল, তার কথা মনে করতেছে। তিনি বলতেন, মাঝে মধ্যে বলতেন, আমি চুপ করে, আমাকে বাসাল মনে করেন না, আমি কিন্তু যার জানি পণ্ডিত তার সামনে চুপ করে বসে থাকি, শুনি, শিখি, মনে রাখি। তিনি বলতেন, আমি তাকে বলতাম, কমরেড আপনি ব্রিটিশের যুদ্ধ করলেন, পাকিস্তান আমলে যুদ্ধ করলেন, নিষিদ্ধ পাকিস্তান আমলে 25 বছর কমিউনিস্ট রাজনীতি করলেন, ক্ষমতায় যেতে পারতেছেন না একটা কমিউনিস্ট পত্রিকায়। কি বলছিল জানেন? বাবা রে, তোমরা কি বুঝবে না, সাম্রাজ্যবাদী শক্তি, বিদেশি প্রভাব না থাকলে ক্ষমতায় যাওয়া যায় না। মানে হইল, এটা তিনি ভাষণও বলতেন মাঝে মধ্যে, ভাষণে তার রাজনৈতিক বক্তব্য হিসেবে বলতেন, কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে যা বলছেন, আমি একা না, অনেকের সামনে বলতেন। এমন না যে আমি একলাই তার সাথে আলাপ করছি, কারণ তিনি রাজনীতি না, তিনি তো একলা আলাপ করেন না, অনেকেই থাকে আমার মতো, অনেকেই তো আমরা ছোট। কি বলছিল জানেন? যে বাংলাদেশে কারো বাবার সাধ্য নাই ক্ষমতায় থাকতে বিদেশি সাম্রাজ্যবাদীদের ইশারা আছে। এ কথা তখন বুঝি নাই, এখন বুঝতেছি। আসলেই তাই, সাম্রাজ্যবাদী যদি আমার উপরে, আমারও যদি সাপোর্ট দেয়, কালকে আমি পাওয়ারে থাকবো, কিছু করতে পারবো না। এটাই প্রমাণ হয়ে গেছে। ওই নেতা খেতা হলে কিছুই না, কিন্তু ক্ষমতায় যখন যে দল থাকে, গলিকা উত্তর যে পাওয়ার গো, বাপারে বাবা, আমার গত 35 বছর জীবনে দেখছি, হাইরে গলিকা কুত্তাদের ক্ষমতা, রাজনৈতিক দল বিভিন্ন, বাপরে বাপ। এখন গলিকা কুত্তা আব্বা, তার আব্বা কেউই থাকে না। আমরা দেখছি যখন ক্ষমতা নেই তারা জিরো। যাই হোক, একটু বললাম এই জন্য। এখন আবার মূল প্রসঙ্গে ফিরে আসি। এই যে কোটা, এটা ছিল একটা বাহানা। এই যে কোটা আন্দোলন, এটা বরাবরই বাহানা। এটা হলো আওয়ামী লীগ সরকারকে উচ্ছেদ করার বহুবিধ প্ল্যান করেছিল,
এটা সফল হয়ে গেছে। তারা মৃত একটা আন্দোলনকে দেখেন কত বড় বড় আন্দোলন করছে, আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি জ্বালাও ফুরাও করে কত কিছু করছে, কিন্তু কোথাও টিকতে পারেনি। কিন্তু ওই যে মর্দ মরে অমরদের হাতে আমাদের জামালপুরের কথা আছে, এইবার মর্দ অমরদের হাতে পড়ে গেছে। এই যে সিম্পল কোটা আন্দোলনের কর্মী, এরা কোনো দলই ছিল না, শিবিরের মেসের কিছু কর্মী, পিছনে সামনে কোনোদিন ছাত্র দল আসে নাই, ছাত্র শিবিরে আসে না, জামাত আসে না, বিএনপি আসে না, কোথেকে কি লেগে গেল? কারণ বিদেশি শক্তি এগুলো অর্গানাইজ করছে ভিতর থেকে, এরা পিছন থেকে পুশ করছে, পুশ আপ করেছে, পৃষ্ঠপোষক করেছে, প্যাট্রোনাইজ করেছে। তার জন্য এটা ঘটে গেছে। এইবার আওয়ামী লীগ বুঝতে পারেনি, সব হয়ে গেছে। ঘটনা এইটাই, আর কিছু না। ওই আন্দোলন মান্দোলন এগুলো বাহানা, কোটা মোটাগুলো বাহানা, যেগুলো বাহানা হয়তো এখন কোটা চাই কেন, এখন লজ্জা করে না? এই বাতি যারা কোটা আন্দোলন করছিল, কোটা বিরোধী আন্দোলন বৈধ মনে করছে, তারা এখন কোথায়? আমি দেখলাম যে আওয়ামী লীগের লোক ছাড়া পোস্টের পিছনে বিএনপি জামাতের কেউ তো এখন কোটা বিরোধিতা করে না। এখন তো ছাত্র দলের লোক, ছাত্র শিবিরের লোক, ওই যে যখন লেখে যে আগামী মাস থেকে বেতন পাবে জুলাই আন্দোলনকারীরা, বিরাট বড় আন্দোলনকারী, ইউনুস চলে গেলে তোমাদের হার কিন্তু খুঁজে পাওয়া যাবে, যেখানে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাইতেছে না। আওয়ামী লীগকে হারিকেন দিয়ে খুঁজে যেতে হবে, বিএনপিকে কোন 15 বছর খুঁজে পাওয়া যায় না, তোমাদের খুঁজে পাওয়া যাবে। জুলাই আন্দোলনে যারা ছিল হারিকেন কেন তোমাদের, তো তোমাদের কি বলবো আমি, ওই যে স্টিমারের যে বড় লাইট আছে, ওই লাইট দিয়ে তো তোমাদের খুঁজে পাওয়া যাবে না সারা বাংলাদেশে। হারিকেন তো দূরের কথা। যাই হোক, এখন কিন্তু শিবিরের কোটার বিরুদ্ধে লেখে না, ওই যে চাকরি দিবে, বেতন দিবে, সুবিধা দিবে, এগুলো আর করে না, ভর্তি করাবে, এগুলোর বিরুদ্ধে আর শিবির এখন আর শিবিরের জঙ্গি শিবিরের আর জজবা জাগে না, এখন আর হেফাজতিদের জজবা জাগে না। বরং শুনলাম মৌলবীরাও নাকি বলছে তাদের জন্য কোটা রাখতে হবে সংসদে, নারী সংসদের কোটার বিরুদ্ধে তারা। কিন্তু 95% মৌলবীদের দেশে এরা কোটা চায়, তাদের নাকি মৌলবীদের জন্য নাকি সংসদে কোটা রাখতে হবে। এই হল অবস্থা। এখন কি বুঝলেন? এখন আর কোটা আর খারাপ লাগে না, মানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কোটা খারাপ, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মুক্তিযোদ্ধা ভাতা খারাপ, কিন্তু আওয়ামী লীগ নাই, এখন কোটা হালাল, এখন জুলাই ভাতা। বন্যামীর একটা সীমা আছে, পাবলিক ধরে ফেলেছে। তবে আমি চিন্তা করতেছি যে যদি দেখে যেতে পারে আওয়ামী লীগ ক্ষমতায় এলে আবার কি কি করবে, যদি দেখে যেতে পারতো খুব ভালো লাগতো। অবশ্য ভালো লাগার কথা না, কারণ দেশের অবস্থা খারাপ হবে। কারণ এই যে যারা মততন্ত্র শুরু করছে, এরা আওয়ামী লীগের শিখাই দিল। অর্থাৎ বাল্যুকের ক্ষমতা কোথায় থাকে, ক্ষমতা বুঝেন তো, ক্ষমতা ভাল্লুক এমনি খুঁড়তে উস্তাদ, মাটি খুঁড়তে উস্তাদ, তার মধ্যে ভাল্লুকের ক্ষমতা চিনিয়ে দিছে। ভাল্লুক মানে এখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তাদেরকে আপনি চিনিয়ে দিলেন যে ক্ষমতা দিয়েও গর্ত করা যায়। মততন্ত্র, এই মততন্ত্র কিন্তু থাকবে, এই মততন্ত্র আপনি আর থামাইতে পারবেন না। এই যে গণতন্ত্র উচ্ছেদ করে, মুক্তিযুদ্ধতন্ত্র উচ্ছেদ করে, গণতন্ত্রের নামে, তারপরে কি ভোটের নামে আপনারা ক্ষমতায় আসলেন যে গণতন্ত্র নাই, বাক স্বাধীনতা নাই, এগুলো বলে এসে যে মততন্ত্র কায়েম করলেন, এটা কিন্তু রিটার্ন ইউজ হবে আপনাদের বিরুদ্ধে। তখন আপনারা বুঝতে পারবেন আমি দেশে যাবো না কোনোদিন, আমাকে এগুলো পাবে না। কিন্তু দেশটার জন্য খারাপ লাগবে, আপনাদের জন্য খারাপ লাগবে যারা এই বন্ডামিগুলো করতে চান, কারণ আমি তো দেশে কোনোদিন ফিরবো না। যারা অনেক চিন্তিত আছেন, বুঝে নেন কার কথা বলছে। আমি তো ভাই দেশে যাবো না কোনোদিন, তবে দেশের জন্য কাজ করে যাব, দেশের অর্থনীতি যাতে ভালো থাকে, দেশের গণতন্ত্র যাতে প্রতিষ্ঠা পায়, দেশে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকে, বাংলাদেশে যাতে ফ্রিডম অফ ভয়েস থাকে, এগুলোর জন্য আজীবন কাজ করে যাও যতদিন বেঁচে আছে। ভয় পেন না, ভবিষ্যতে বাংলাদেশে গেলে সুবিধা নিব না, যাবোই না, কেন আমি আসলেই যাবো না বাংলাদেশে। কারণ এই দেশের প্রতি কে যেন লিখছে, আর বাংলাদেশের প্রতি আশা নেই। আবার অনেকে ভাবছেন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে যাবো না, তখনও যেতে পারবো না ভাই, তখনও দেশের পরিস্থিতি ভালো থাকবে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও দেশের পরিস্থিতি ভালো থাকবে না, তখনও মৌলবাদীরা আমাকে মেরে ফেলবে। আওয়ামী লীগের ভিতরে মৌলবাদী আছে, তারা মেরে ফেলবে, কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগের যারা চিনে তারা সেভ করবে, কিন্তু আওয়ামী লীগের ভিতরে যারা মৌলবাদী তারা কেমনি আমার সেভ করবে। তো ভয় পাবেন না, 2-3 জন আমার অনেক টেনশন আছে না, আমি জানি কিছু লোক হিংসা করতেছে, ভাই আমি দেশে যাবো না, আপনাদের কোনো স্বার্থ আঘাত আমি ঘটাবো না। আমার যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, কাজ করে খেতে পারবেন। বড় রাজনীতি আপনাদের ব্যবসা আপনারাই করেন, ওটা না করলে আপনারা খেতে পারবেন না। আমার মেলা কাম আছে ভাই, আমার বই অনুবাদের কাজ আছে, বই লেখার কাজ আছে, নিজে কাজ করে খেতে পারবো, আমার মেলা কাম আছে ভাই। আমার ভাই রাজনীতি করে আপনাদের সুবিধা নিতে হবে না। আর আদর স্নেহ ভালোবাসা বহুত পেয়ে গেছি, আমি হ্যাপি।
আমি হ্যাপি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যারা যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভালোবাসে, বাংলাদেশকে ভালোবাসে, তারা আমাকে এখনই যে ভালোবাসা দিচ্ছে আমি হ্যাপি। আমার যে পরিস্থিতি হয়ে গেছে আমি হ্যাপি। আমার নতুন করে পরিস্থিতি হওয়ার দরকার নাই, সুবিধা নেওয়ার দরকার নেই। আমি মেন্টালি আমি এখন প্লিজড, আমি তৃপ্ত। তৃপ্ত হয়ে গেলে তার মানুষের দরকার নেই। আপনি তোমাকে জোর করে দিতে পারবেন না, কারণ আমি তো মনে করেন আমার কলসি, আমার চাহিদার কলসি ভরে গেছে, ওর ভিতরে ঢুকাবেন কোথায়, পড়ে যাবে। ঠিক আছে, ওটা কেন বললাম, যারা জেলাস বাংলাদেশে গেছে অন্যজনের জন্য বলছি, আপনার সাধারণ দর্শক মনে করবেন না, কারণ কানের সব হাওয়া বাতাস আসছে। তো শোনেন, মফস্বল থেকে ঢাকায় থাকলে মফস্বলের খবর বেশি জানা যায়, আর দেশ থেকে ঢাকার থেকে বাইরে থাকে, মানে বিদেশে থাকলে দেশের সম্পর্কে এমনকি ঘরের সম্পর্কে বেশি খবর পাওয়া। এটা যারা বাইরে থাকেন তারা তো জানেন, তাই না? তবে ওটা বাহানা, এটা ঠিক আছে তো, ওটা একটা বাহানা, এটা ভণ্ডামি, এটা মিথ্যুক ধোঁকাবাজ। ওই শেফুদার মতো গালিটা দিলাম না।